আমরা দেখছি তিনি এখন যেভাবে করে বৈঠকগুলি করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, নির্বাচনের আর বেশি বাকিও নেই। সাজিদুল হক রুবেল, আপনারা তো এই বৈঠকে যান, সামিল হচ্ছেন, আপনারা কি বিবেচনা করে সামিল হচ্ছেন? ধন্যবাদ। আমি প্রশ্নটা একটু বৈঠক কি ঐক্যমত্য কমিশনের বৈঠক বলছেন নাকি তারেক রহমান সবাই যে সৌজন্যতামূলক? তারেক রহমান, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবং আজকে দেখলাম বাম দলগুলো গিয়েছেন এবং মুজাহিদুল ইসলাম সেলিমও ছিলেন। ধন্যবাদ। আজকে মূলত তারেক রহমান বাংলাদেশের অনেক রকমের রাজনৈতিক দল বা জোটের সাথে বৈঠক করেছে আর কি, প্রায় অনেক ধরনের জোটের সাথে। তো তারই মধ্যে আজকে একটি বিষয় ছিল যে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, যে নতুন একটি জোট গঠিত হয়েছে, বাম গণতান্ত্রিক ফ্রন্ট এবং বাংলাদেশ জাসদ সহ। এই গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতৃবৃন্দ আজকে তারেক রহমানের সাথে একটি সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন, যার অন্যতম উদ্দেশ্য ছিল হচ্ছে খালেদা জিয়া মারা যাওয়ার পর, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যাবার পর তার সাথে একটি সমবেদনা প্রকাশের জন্যই সৌজন্য সাক্ষাৎ। এটি মূলত বিষয়টি এটি আর কি। তো সেই সাক্ষাতে যাওয়ার পর হচ্ছে সেখানে বাসদের সাধারণ সম্পাদক ছিলেন, সহসাধারণ সম্পাদক ছিলেন, আমাদের বাংলাদেশ মার্ক্সবাদী দলের বা বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক ছিলেন, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতৃবৃন্দ ছিলেন, কমিউনিস্ট পার্টির সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও কমরেড মুজাহিদুল ইসলাম করেছি তখনও। এখনো এই যে 18টি মাস, এই 18টি মাস সেও যে ঝঞ্ঝা যাচ্ছে বা যে আশাভঙ্গ এবং আরো বেশি হতাশার যে ইয়াগুলো হচ্ছে, সেই জায়গাগুলো হচ্ছে যে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা তাদের স্বকীয় অবস্থান ধরে রেখে, তাদের বিকল্প ধারা ধরে রেখেই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি বা কাজটা অগ্রসর করছি, এবং নির্বাচনী লড়াইটাও আমরা আমাদের সেই বিকল্প অবস্থান থেকেই করব। জি জি, শেখ ফরিদ, বাম দলগুলোর বিকল্প পন্থাটা কি আসলে, কি বুঝলেন আপনি? এই যে সাজিদুল হক রুবেল অনেক সুন্দর সুন্দর শব্দ দিয়ে মালা তৈরি করে দলের বিকল্প ধারা বললেন, কি আমি তো বুঝি না, আপনি বুঝেন নাকি? শুনেন, না বুঝলে আমাকে সুযোগ দেন, আমি একটু বুঝাই দেবো। ঠিক আছে, ফরিদ অবশ্য ভালো বুঝাবে। শুনেন, যদি আপনি সাধারণভাবেই বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য জামাতের কথার মতো যদি সহজেই বুঝেই ফেলেন তাদের বক্তব্য, তাহলে আর বাম রাজনীতি হইল কেন? একটু তো পার্থক্য থাকবেই। রাগ করার, গুসা করার বা অজ্ঞতার প্রশ্ন না। তাদের বক্তব্যগুলো মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে তারা ঐক্যবদ্ধ এবং তারা কাজ করে যাচ্ছে দেশপ্রেম নিয়ে কথা বলে, কোনো সন্দেহ নাই। তবে যে আপনি যেটা বললেন, আমিও আপনার মতোই সংশয়ে আছি। আমি নিজেও বুঝতে পারতাছি না যে তাদের আসলে তারা বিকল্প ঐক্যের কথা বলে কি করতে চান, কি বলতে চান। এটা আসলে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের পরে। সাজিদুল হক রুবেল, এই যে মুক্তিযুদ্ধের কথা আপনারা বলেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে ঐক্যবদ্ধ, শেখ ফরিদও বললেন মুক্তিযুদ্ধের কথা আপনারা বলেন, আমিও মনে করি আপনারা মুক্তিযুদ্ধের কথা বলেন, তারেক রহমানও বলছেন যে বাংলাদেশের রাজনীতি হবে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, তাই না? তো দেখলাম আজকে যে 26শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো এই স্বাধীনতা, এটা কি আপনারা একমত নাকি যে জিয়াউর রহমান 26শে মার্চ প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? নিশ্চয়ই এই বিষয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কখনোই একমত নয়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরাবরই সবসময় যখনই বিভিন্ন শাসক দল তাদের মতো করে পাঠ্যপুস্তকে আমাদের জাতির ইতিহাস, জাতির অভ্যুদয়ের ইতিহাস বা মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের দলের মতো করে লেখবার চেষ্টা করেছে, তা প্রতিবারই আমরা প্রতিবাদ করেছি, এবারও আমরা প্রতিবাদ করছি। এখন একটি বিষয় একটু বলে রাখা প্রয়োজন রয়েছে, বিশেষ করে ঠিক আজকের দিনে দাঁড়িয়ে, যে দেখেন এই বিকল্প পথটা আমাদের নিতে হয়েছে, বিকল্প পথটা আমাদের নিতে হয়েছে মুক্তিযুদ্ধের প্রশ্নেই, মুক্তিযুদ্ধের প্রশ্নেই বিকল্প পথটা নিতে হয়েছে। এই মুক্তিযুদ্ধের এই যে সংবিধান, এটা
এই পরাজিত শক্তির, 71-এর পরাজিত শক্তিদের কাছে এত বেশি অ্যালার্জিক কেন? এত বেশি অ্যালার্জিক কেন? এখানে তো কোথাও মুজিববাদ শব্দটি নাই, কিন্তু এখানে একটি শব্দ আছে, সমাজতন্ত্র শব্দ আছে, এখানে শব্দ আছে, ধর্মনিরপেক্ষতার শব্দ আছে, এখানে গণতন্ত্রের শব্দ আছে, এখানে জাতীয়তাবাদের শব্দ রয়েছে। যেই বিষয়গুলোকে আমরা দেখি, এটা শুধু আওয়ামী লীগের একার দোষ না ভাই। এদেশে গত 54 বছরে যারা যারা লঙ্কায় গিয়েছে তারা সবাই রাবণ হয়েছে আর কি। এবং কি আমাদের মেনন ভাই, ইনু ভাই, দিলীপ বড়ুয়া, ওনারাও তো বামপন্থী ছিলেন, ওনারাও আমাদের সাথে বিকল্প তৈরির, বাম বিকল্প সরকারের স্বপ্ন দেখিয়েছেন। আমরা তখন ছাত্র নেতারা ছিলাম, তখন তারা হচ্ছে গিয়ে জাতীয় নেতা ছিল, তো আমাদেরকে তারা স্বপ্ন দেখিয়েছিল, 11 দলের স্বপ্ন দেখিয়েছিল, বাম গণতান্ত্রিক ফ্রন্টের স্বপ্ন দেখিয়েছিল। শুরু হয়েছিল 1975 সালের পর থেকে, খন্দকার মোস্তাকের হাত দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুরু হয়েছিল, যেটা প্রায় 50 বছর, 51 বছরের পুরনো বন্দোবস্ত। সেই বন্দোবস্তটের মধ্যেই কিন্তু হচ্ছে পরবর্তীতে বিএনপি হারছে, বিএনপির জন্ম হয়েছে, বিএনপি হারছে, এরশাদ হারছে। ইভেন কি 96 সালে 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারাও সেই বন্দোবস্ত ভাঙে নাই। তারা যখন সেই বন্দোবস্ত ভাঙে নাই, ওই আমেরিকা, যে আমেরিকা বাংলাদেশের স্বাধীনতাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার জন্য 7ম নৌবহর পাঠিয়েছিল, এই হলো সেই আমেরিকা। এই আমেরিকা, এই মার্কিন সাম্রাজ্যবাদেরই পাপেট হচ্ছে আমাদের মহান এই নোবেল লরিয়েট সাহেব, ঠিক আছে? তিনি দেখেন কোনো কিছুতেই খেপেন না, কোনো কিছুতেই রাগ করেন না, কোনো কিছুতেই তিনি হচ্ছে জোরদার করেন না, খালি একটা ব্যাপারে তিনি খুব রিজিড, তাহলে বাংলাদেশের বন্দর দিয়ে দিতে হবে বিদেশিদের কাছে, বিদেশিদের কাছে দিতে। যেমন আমার ছোট ছেলে ক্লাস 7-এ পড়ে, আমার ছেলে প্রশ্ন করলো আমাকে যে বাবা, আমাদের তো তেল নাই, আমাদের তেল নাই, তাই আমাদের দেশ আমেরিকা কখনো ইয়া করবে না, কি ভেনেজুয়েলার মতো করবে না। আমি বললাম না রে বাবা, আমাদের প্রচুর গ্যাস আছে, আর ওই বঙ্গোপসাগরের তলায় আমাদের প্রচুর সম্পদ আছে, তাহলে আমাদের দেশ এরকম করে না কেন? আমি বলি, কে বলছে করে না? করে, ওরা করে, কিন্তু অত কঠিন ভাবে করতে হয় না আর কি। আর ওটা যদি ভালোভাবে করার জন্যই ওদের এই মুহূর্তে বাংলাদেশের বন্দরগুলো দরকার, ওটা ভালোভাবে করার জন্য এখন দরকার হচ্ছে আপনার হচ্ছে বঙ্গোপসাগর, সেন্ট মার্টিন, এই জায়গায় তাদের একটা আধিপত্য বিস্তার করার জন্য। তো এই হচ্ছে গিয়ে বিষয়। এই বিষয়ের কারণেই, এই বিষয়ে দেখেন আওয়ামী লীগের বিএনপির মধ্যে খুব বেশি পার্থক্য নাই, এমনকি জামাতের সাথেও খুব বেশি পার্থক্য থাকে না। তখনই প্রশ্ন হয়ে ওঠে একটি বিকল্প রাজনীতি, তখনই একটা বিকল্প রাজনীতি প্রশ্ন হয়ে ওঠে। আমরা যখন গার্মেন্টস এর মানুষদেরকে নিয়ে আন্দোলন করি, আমরা তখন আদমজি জুট মিল বন্ধ না করার জন্য আন্দোলন করি, তখন কিন্তু ভাই আমরাই একটা পক্ষ থাকি, আর আওয়ামী লীগ, জামাত, বিএনপি, জাতীয় পার্টি এরা আরেকটা পক্ষ হয়ে যায়। ফলে এটাই বিকল্প, মেহনতি মানুষের পক্ষে থাকাটাই বিকল্প। এখন গরিব মানুষের কথা, সহজ সহজ কথাগুলো আপনি আমেরিকায় বসে আপনার কঠিন লাগতে পারে, আপনি নাও বুঝতে পারেন আমার কথা। জি জি, আপনার কথা মাথার 10 হাত উপরে দিয়ে যায় গিয়ে, আমি বুঝতে পারি না এখনো 10 হাত উপরে গেলে আমার কিছু শুনুন, আমার কথা শুনুন, আমার কথা এটা দেখি শেখ ফরিদ বলতে পারেন কিনা, যে ধরেন তারা সবসময় এই বিকল্পটাই, যে মানে সাজিদুল্লাহ রুবেল যেটি বলেছেন যে মিথ্যা বলেননি, যে যখন মানুষের ন্যায়সঙ্গত বিষয়গুলো আসে তখন তারাই একটা বিকল্প হয়ে যায়, কিন্তু তারা কোনো ফল আনতে পারে না। হ্যাঁ, সো তারা সবসময় দেখা যায় ওই যেগুলিকে বলে সাম্রাজ্যবাদী দল, হ্যাঁ, তাদের সঙ্গে সঙ্গে গিয়ে তারা লেজুর বৃত্তি করে, তাই না? তো এখনো তারা দেখছি যে তারেক রহমানের সঙ্গে জোটবদ্ধ করছেন, এর আগে তারা আওয়ামী লীগের সঙ্গে না, আমরা তারেক রহমানের সাথে জোটবদ্ধ হচ্ছি না, হইনি। আচ্ছা, জোটবদ্ধ হচ্ছিও না, হইও নাই। ওকে, আপনারা একটা নির্বাচনী জোট করেছেন, হ্যাঁ, এবং তাই সঙ্গে সঙ্গে আবার তারেক রহমানের আনুকূল্য পাওয়ারও নানান রকম চেষ্টা আপনাদের আছে। এই একতরফা নির্বাচনে শেখ ফরিদ এরা কেন সেরকম একটা বিকল্প হইতে পারলো না, যেখানে তারা বলতে পারবে যে না, এটা একটা একতরফা নির্বাচন, সব দলের সমান অংশগ্রহণ থাকা দরকার? সেই বিকল্পটি তো তারা হতে পারলো না।
তার মানে কি তারা এখানে আত্মসমর্পণ করলো? আমি এটাকে আত্মসমর্পণ বলতে চাচ্ছি না, কিন্তু এটা তাদের ব্যর্থতা মনে করি, মানে আমি ব্যক্তিগতভাবে। আর আপনি যেটা বললেন যে তারা এইভাবে কেন তারা প্রতিবার সুফলটা ভোগ করতে পারে না বা প্রতিবার তাদের হাত থেকে কেন চলে যায়, কোনো সন্দেহ নাই এটা বাম রাজনীতিবিদদের ব্যর্থতা আছে, কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র বলতেও একটা কথা আছে। আপনি যদি বলেন যে শুধু জনপ্রিয়তা বা লোক বেশি থাকলে ক্ষমতায় থাকা যাবে, তাহলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট থাকতে পারতেন। তিনি 2 টার্ম ক্ষমতায় ছিলেন এবং পরেও তিনি ইলেকশন করেছেন। এখন তার নির্বাচনের বিতর্ক থাকতে পারে, আমেরিকান বিতর্ক, সেটা আলাদা বিষয়। এই ব্যাপারে কমরেড জসিমউদ্দিন মন্ডল একটা সুন্দর কথা বলতেন যে তৃতীয় বিশ্বের যারা নেতা তারা IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের বাইরে টু শব্দটি করতে পারবে না, যদি করে ক্ষমতায় থাকতে পারবে না। আমরা কিন্তু সেটা দেখলাম শেখ হাসিনার বেলা। শেখ হাসিনা কিন্তু তিনি ক্ষমতাচ্যুত হওয়ার আগেই বলেছিলেন যে একটি দেশ, একটি সাদা চামড়ার দেশ আমার কাছে বন্দর চেয়েছে, আমার কাছে এই সুবিধা চেয়েছে, আমার কাছে ওই সুবিধা চেয়েছে, ইত্যাদি ইত্যাদি। তিনি যে অভিযোগগুলো করেছেন, আমরা কমরেড রুবেল সাহেবের সেই কথার মধ্যে কিন্তু প্রতিধ্বনি পাই। এই মুহূর্তে কিন্তু এই বন্দর, ডক্টর ইউনূস কিন্তু বন্দর দেওয়ার ব্যাপারে খুব তড়িঘড়ি। আপনি দেখবেন ডক্টর ইউনূস যেমন তড়িঘড়ি করে তার 666 কোটি টাকা মাফ করাইছে, 29 সাল পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য উইদাউট ট্যাক্সে করবে বলেছে, খাজনাপাতি নাই, কিচ্ছু নাই, মানে সব তার মামার বাড়ির আবদার। পাশাপাশি তিনি আদম ব্যাপারে লাইসেন্স করেছেন, আর যে কাজটা তারপরে সুন্দরভাবে তিনি সুচারুরূপে সম্পন্ন করেছেন সেটা হলো আমাদের বন্দর। আপনি ইতিমধ্যে জেনে থাকবেন যে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেখান থেকে নাকি আন্ডা আনবে। আচ্ছা, আমেরিকা থেকে আন্ডা আনতে আনতে তো বাচ্চা হয়ে, মুরগির বাচ্চা না, এগুলো মোটামুটি বড় হয়ে যাবে। যোগ্যতা কতটুকু আছে, কিছু করার নাই। আমাদের কমরেড রুবেল ভাই এবং তাদের নেতারা কিছু মনে করেন বা না করেন, এটাই সত্য যে যেখানে আওয়ামী লীগ টিকতে পারে না, যেখানে ধর্ম নিরপেক্ষতার কথা বলে রাস্তায় দাঁড়াইতে পারেন না, সেখানে তো আপনি সমাজতন্ত্রের কথা বলে রাস্তায় তো দূরের কথা, আপনি তো ঘরেই থাকতে পারবেন না। ভাগ্যিস বামপন্থীরা এবার 24-এর এই তথাকথিত আন্দোলন, আমি এটা তথাকথিত আন্দোলন বলি, কারণ প্রথম আন্দোলন বললো, এখন তথাকথিত বলি, কারণ হলে এখন এগুলো আমরা বুঝতে পারতেছি যে আন্দোলনটা দেশের জনগণের হাতে নাই, তাই এটা তথাকথিত বলতে আমরা বাধ্য। তো কমরেড রুবেল ভাইরা যদি যেখানে বললাম তো যে এরা যদি 24 আগস্টে যদি আন্দোলনে যুক্ত না হইতো, এই শেখ হাসিনা বিরোধী, একজনও বাংলাদেশে কোনো কমরেড থাকতে পারতেন না, একজনও থাকতে পারতেন না, আমি নিশ্চিত থাকতে পারতেন না। যদিও তারা সেই উদ্দেশ্যে আসছে বা আসে নাই তা না, তাদের উদ্দেশ্য আবারও বলি, কোনো সন্দেহ নাই, তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে, অন্তত আওয়ামী লীগের না, শুধু মুক্তিযুদ্ধের প্রশ্নে তারাও কাউকে ছাড় দিবে না, এটা আমি বিশ্বাস করি, এটা আমি মনে করেন, এই বিশ্বাস করি, আমরা দেখেছি। বিশ্বাস করেন, আমি তো বুঝতে পারলাম না। একটু আগে সাজেদুল হক রুবেল বললেন যে তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন, এখানে কোনো ছাড় নেই, আপনিও বিশ্বাস করতেছেন? আমি বিশ্বাস করতে চাই। আমি তো আলামতটি দেখি না। সাজেদুল হক রুবেল দেখেন, এই 26শে মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করে আবার নতুন করে ইতিহাস পরিবর্তিত হচ্ছে। আপনারা কি এক নাম্বার, আমি শেষ করি এই যে আব্দুল্লাহ কাফি, এরা 72-এর সংবিধান বদলাতে চেয়েছিলেন, কেন? তাহলে মুক্তিযুদ্ধে বিশ্বাসটা কোথা থেকে রাখলেন? এখন ধরেন আপনি শুধু মুক্তিযুদ্ধের প্রশ্ন নয়, আপনারা কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন? 21শে আগস্ট গ্রেনেড হামলায় যত অপরাধী ছিল, আসামি, সবাই খালাসে মুক্তি পেল, আপনারা কি সেই প্রশ্ন তুলেছেন? এই যে এখন তারেক রহমানের সঙ্গে যে বৈঠকে যাচ্ছেন, এই অনেকে মন্তব্য করছেন যে বানরের পিঠা ভাগাভাগি হচ্ছে, আপনারা কি তাদের সামিল হলেন না? ধন্যবাদ। প্রশ্নগুলো কঠিন, তবে খুব বেশি মানে না আর কি, জটিল না, এবং প্রশ্ন উত্তর মনে আপনি জানেন, তাও প্রশ্ন করতে হয়, তাই প্রশ্ন করলেন আর কি। তো প্রথমে একটা কথা বলি, আপনি দেখেন না আমরা প্রতিবাদ করি, এটা আমি একটু বিস্মিত হলাম। আসলে না, অনেক কিছু দেখা যায় না। এই যে আমরা অক্সিজেনের সাগরে বাস করি, অক্সিজেন দেখতে পাই না, তেমনি আপনি বামপন্থীদের প্রতিবাদও দেখতে পান না আর কি। তো আমরা বামপন্থীরাই একমাত্র এই সময়কালে একটু বাঁকা কথা বলি। এই সময়কালে দেখবেন যে মিডিয়া নিজেই সেলফ সেন্সরশিপে পৌঁছে গেছে আর কি, এবং পুলিশও ধরেন মাঝে মাঝে কিছু মনে করেন আপনারা বাঁকা কথা বলেন, ট্রু, আপনারা একটু বাঁকা কথা বলেন। ঐক্যমত্য কমিশনের বৈঠকের সময় আমরা দেখেছি আপনারা ওয়াকআউটও করেছেন, ওয়াকআউট করে আবার গিয়ে সেগুলির সঙ্গে সায় দিয়ে এসেছেন, তাই না? এখন একটা পাতানো নির্বাচন হচ্ছে, এই জায়গাটা একটু আপনি ডিস্ট্রাক্ট করছেন। আমরা প্রতিবাদ করেছি, ওয়াকআউট করেছি, এবং যেই প্রশ্নে ওয়াকআউট করেছি সেই প্রশ্নে আমরা আর স্বাক্ষর করি নাই,
আমরা আর সেটার রিসলিউশন করতে দেই নাই। ওকে, এমন না ও যে না, না, প্রতীকী না, প্রতিবাদ করলাম, এখানে তো শেষ হয়ে যেটা যায়নি। মেনন ভাইরা এই করতো, নির্বাচনে মেনন দাঁড়ান। ভাই একটু প্রতিবাদ করতো সংসদে, কিন্তু করে টোরে আবার হাত তুলতো, কারণ হাত না তুললে তার এমপিত্ব থাকবে না। ওকে, তো আমরা আবার প্রতিবাদ করে হাত আর তুলি নাই, একবারই বেরিয়ে এসেছি আর কি। ওকে, ফাইন ফাইন, কিন্তু আপনারা তো এখন নির্বাচনে যাচ্ছেন, যেই নির্বাচনে ওই বিষয়গুলো অন্তর্ভুক্ত যাচ্ছে, আপনাদের অংশগ্রহণ একটা বৈধতা দিচ্ছে না সেই বিষয়গুলোকে? দেখুন, এই নির্বাচনে যদি আপনি ভোট দিতে না যান, আপনি যদি না ভোট না দেন, তাহলে আপনি হা ভোট দিচ্ছেন। আপনি যদি নির্বাচনে না যান, তাহলে আপনি তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন যে বাংলাদেশের সংবিধানকে ছিঁড়ে কেটে মুক্তিযুদ্ধকে বঙ্গোপসাগরে তারা ফেলে দেবে। এবং এই জায়গায় আপনারা হাত পা গুটিয়ে বসে থাকলেন, ঘরের মধ্যে লকডাউন করে থাকেন, লকডাউন কর্মসূচি পালন করেন, ঘরের মধ্যে বসে বসে সিনেমা দেখেন, আর ওদিকে তারা 30% ভোট পায়, যদি না ভোট পায়, আর তার বদলে যদি না ভোট যদি 0% হয়, আর যদি তারা 10%ও হ্যাঁ ভোট পায়, তো তারা বিধি মোতাবেক তারা গিয়ে বাংলাদেশের সংবিধানকে কাটাছাড়া করতে পারবে। ফলে অবশ্যই এই জায়গায় বিনা চ্যালেঞ্জে তাদেরকে ছেড়ে দিতে পারা যাবে না। বাংলাদেশের প্রয়োজন ছিল একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের, বাংলাদেশ একটা ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন ছিল। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ফয়সালা করত যে বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রটা কেমন হবে এবং বাংলাদেশের শাসন কারা করবে, এটা নিশ্চয়ই। কিন্তু সেই জায়গায় এই মুহূর্তে এই গণ আন্দোলনের যে স্টেক হোল্ডার, তাদের অধিকাংশের যে শক্তিশালী অবস্থান এবং একই সাথে যে হত্যাকাণ্ড গুলো হয়েছে, যে অনাচার গুলো হয়েছে, তার যে বিষয়গুলোকে নিয়ে এখানে এক ধরনের আবেগ রয়েছে, সেই আবেগের কারণে এই মুহূর্তে যে বিষয়টা হয়েছে, যার পরে এই বিষয়টা কিন্তু বিচারিক পদ্ধতিতে হয়নি, নির্বাহী পদ্ধতিতে, নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম বেসিক্যালি এখানে কিন্তু স্থগিত, এবং যেটি বিচারের মাধ্যমে, আইন আদালতের মাধ্যমে এটি নিষিদ্ধ হবে কি হবে না, বিষয়টি সেদিকে অগ্রসর হবে। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমার মনে হয় যে যা সকল রাজনৈতিক শক্তি, তা সে কেনই নির্বাচনে অংশগ্রহণ করব না, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এবং এবং কেউ যদি অংশগ্রহণ করবার অধিকার না পায়, তার এখন আন্দোলন করা দরকার যে আসছে নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে দিতে হবে, এটা আমার গণতান্ত্রিক অধিকার। সেইভাবে করে বিষয়টা, কিন্তু এই জায়গাটাই আপনি যদি এখন বাসায় বসে থাকেন রাগ করে, হ্যাঁ, এবং বাসায় বসে লকডাউন কর্মসূচি পালন করেন, তাতে আপনি ক্লিন চেক, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবেন স্বাধীনতা বিরোধীদেরকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি কথা আপনাকে একটা ভুল সংশোধন করে দিতে, আমাদের বামপন্থীদের অনেক রকম ধারা আছে, যেমন মেনন ভাই, ইনু ভাইরা যেমন, তেমনি আবার আরেকটি ধারা আছে, সেখানে সাইফুল হক, জুনায়েদ সাকি আছে। এদের জন্য বিএনপি আসন ছেড়ে দিচ্ছে, এই তথাকথিত বামদের জন্য বিএনপি তথাকথিত এই বামদের জন্য বিএনপি আসন সমঝোতা করে ঢাকা শহরের আসন ছেড়ে দিচ্ছে, ব্রাহ্মণবাড়ির আসন ছেড়ে দিচ্ছে। তাদের সাথে দয়া করে কমিউনিস্ট পার্টি, বাসদ এবং এই বাম গণতান্ত্রিক জোট আমাদেরকে মিলাবেন না। আমাদের লড়াইটা আর তাদের লড়াইটা একেবারে ডিফারেন্ট। অর্থাৎ মেনন ভাইরা চলে গিয়েছিল আওয়ামী লীগের দিকে, সাইফুল হক ভাইরা চলে গেছে বিএনপির দিকে, কিন্তু বাম দিকেই রয়ে গেছে শুধুমাত্র বাম গণতান্ত্রিক জোট বা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ফলে আমরা মেনন ভাই, ইনু ভাইয়েরও লাইবিলিটিস নেব না, আমরা সাকি সাইফুল হকদেরও লাইবিলিটিস নেব না। ঠিক আছে, আপনার কথাগুলো ঠিক আছে, কিন্তু এটা কার জন্য ঠিক আছে সেটা আমাদের জন্য ঠিক নেই। উদুর পিন্ডি বুদর ঘাড়ে চাপানোর দরকার নাই। সাকি সাইফুল হকের ভুলের দায়ভার কমিউনিস্ট পার্টি বা সাজিদুল হক রুবেল্লা নেবে না। শেখ ফরিদ, আজকে যেভাবে করে এই বাম দল, বাম জোট যেভাবে করে বৈঠক করলো, তাদের ভিতরে কি নতজানুতা দেখেননি? আমার কাছে কিছুটা নতজানু মনে হয়েছে, সম্পূর্ণ মনে হয় নাই, আংশিক মনে হয়েছে। কারণ আওয়ামী লীগের নির্বাচনে যায় নাই, কারণ সেখানে
দিনের ভোট রাইতে হয়েছে, কিন্তু আমাদের কমরেডরা এবার তো আরো বেশি লোক যাইতে, ওবার তো আওয়ামী লীগ বিএনপিকে নিষিদ্ধ করছিল না, কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করছিল না, ধানের শীষ নিষিদ্ধ করে নাই, এইবার মার্শাল্লাহ নিষিদ্ধ করেছে। আমার মনে হয় তাদের নির্বাচনে, যদিও কমরেড রুবেলের ভাষায় যে নির্বাচনে না গেলে তাদের ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে, এটা তার ভাষায় ঠিক আছে, কিন্তু বাংলাদেশ এই সমস্ত নির্বাচন দেখে আসছে, আরো দেখবে। এই এই তথাকথিত নির্বাচন বাংলাদেশের জনগণ থোড়াই কেয়ার করে। এগুলো এই নির্বাচনে কে কি করলো, আর বাংলাদেশের সংবিধান ওই ছেলের হাতের মোয়া না, ওই কটকটির দোকানের কটকটি না, নই আলার দোকানের নই না, যেটা আসবে জামাত ভাঙবে চিরবে, আমরা বসে থাকবো। আমার ধারণা কমরেড রুবেলও বসে থাকবেন না, তার কমিউনিস্ট পার্টিও বসে থাকবে না। 72 সংবিধানে যদি কেউ হাত দেয়, সেটা তারা যেভাবেই ক্ষমতায় আসুক, জোর করে আসুক বা কৌশলে আসুক, ইলেকশনে আসুক, সিলেকশন আসুক, অতনালি আদেশের না। আমাদের জামালপুরের ভাষায় বলে অতনালি আদেশের না। বাংলাদেশের জনগণ এগুলো মানবে না। বাংলাদেশের জনগণ যদি এগুলো মেনেই নিত, তাহলে 54 বছরে জামাত যে বদমাইশি করেছে, তাদের হাতে যে ক্ষমতা আছে, যে সক্ষমতা আছে, তাদের যে সাংগঠনিক ক্ষমতা আছে, তাদের যে টাকা আছে, এতদিন তারা ক্ষমতায় চলে যেতে পারতো। বাংলাদেশ জনগণ তাদের ক্ষমতাই নিবে না। তাই আমি বিশ্বাস করি আওয়ামী লীগ এই নির্বাচনে লকডাউন করুক আর সংযুক্ত হোক বা না হোক, আর এই নির্বাচন তো নির্বাচনই না। এখানে আওয়ামী লীগ কি করে, আওয়ামী লীগ কেন বলা হয়েছে যে স্বতন্ত্র, যদি আওয়ামী লীগের পক্ষের লোক স্বতন্ত্র নির্বাচন করে, তাকে নির্বাচন করতে দেবে না। আমরা দেখলাম জাতীয় পার্টির একজনকে তার বিরুদ্ধে মব সন্ত্রাস করে নির্বাচন বানচাল করা হলো। এমনকি আমার এই যে কমরেড, আমার প্রিয়, আমার পছন্দের মানুষ যারা, এই কমরেড যারা, তাদের 15 জন নাকি 17 জনের মনোনয়নের সমস্যা সৃষ্টি করেছে পরিকল্পিত ভাবে। এরা কিন্তু পাশ করবে না। আমারটাই বাতিল করে দিয়েছে। এই যে আমারটাই বাতিল হয়ে গেছে। তাহলে এখন বুঝেন, এরা যদি কেউ মনে করে যে কমরেড রুবেল তার কাগজপত্র জমা দিতে ভুল করছে, এটা তো অন্তত আমি শেখ ফরিদ বিশ্বাস করবো না। কারণ তিনি যে কখনো কাগজপত্র জমা দিতে আইনগত কোনো প্রক্রিয়ায় ভুল করবেন, আচ্ছা ধরলাম হয়েছে, কমরেড রুবেলের হইতে পারে, 17 জনেরই হবে। মানে এরা কোনোভাবেই, তারা কিন্তু এই 17টা, যেটা নাকি 15টা বাতিল করেছে, তার মনোনয়ন পত্র বাতিল করেছে, তার মধ্যে এরা কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনে সম্পৃক্ত ছিল। তারপরে সহ্য করতে পারতেছে না। কারণ কি জানেন? কারণ ওই যে কলিমুল্লাহ স্যার, কারণ ওই যে পান্না ভাই, যে সমস্ত এই সাংবাদিকেরা তাদের পক্ষে ছিল। ডক্টর ইউনূসের প্রিয় ব্যক্তিত্ব ছিল কলিমুল্লাহ স্যার, ডক্টর ইউনূস ছিল তার প্রিয় ব্যক্তিত্ব। সেই কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করেছে। কারণ কি? কারণ আপনি যখনই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন, তারা আপনাকে বরদাস্ত করবে না। তারা কিন্তু জানে কমরেড রুবেল ওই ইলেকশনে ফেল করবে, এমনকি জামানত পাবে কিনা সন্দেহ আছে। তারপরেও দেখেন তাকে সহ্য করতে পারতেছে না। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নিয়ে তাদের একটা চুলকানি আছে। তারেক রহমান যদিও কথা বলেছে মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের আসল জিনিস, এটার বাইরে আমরা যাবো না, এগুলো বাদ কি বাদ, কথার কথা, মানে বাজে কথা। কথার কথার আবিধানিক অর্থ হচ্ছে বাজে কথা। তো এগুলো তিনি ওই বামপন্থীরা গিয়েছিলেন বলে ওই কথাটা আজকে তিনি বা কালকে তিনি এটা বলেছেন। কারণ এলো যে এখন কমরেড রুবেলের সামনে তারা এটা বলতে পারবে না যে না 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 না, আমরা তো এইটা মানবো না, ওইটা মানবো না, কারণ তারা ছাই দিয়ে ধরবে। তাই ওটা তাদের সন্তুষ্ট করার জন্য, বামপন্থীদের একটু সন্তুষ্ট করার জন্য তারেক রহমান ওই বয়ান দিয়েছে। কিন্তু জামাতের সাথে বয়ান তো আলাদা দিয়েছে, বলেছে জামাত তার ভাই, জামাত শিবির তার ভাতিজা, তার শালা দুলা ভাই, খালু ভাগিনা, এরকম তাদের বক্তব্য আমরা দেখেছি। কারণ তারেক রহমান এমন কোন কাজ, এমন কোন বয়ান এই কতদিনে দেন নাই যেটা মুক্তিযুদ্ধের পক্ষে দেয়, যেটা 1971-এর পক্ষে যায়। আপনি দেখেন 26শে মার্চ আপনি যুক্ত করলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক লিখে দিলেন, কিন্তু 7ই মার্চ আপনি বাদ দিলেন। এই দল, এই তথাকথিত সরকার কে আমাদের বিশ্বাস করতে হবে যে এরা মুক্তিযুদ্ধের পক্ষের? 7ই মার্চের ভাষণ যারা বাদ দেয়, 7ই মার্চের ভাষণ নিয়ে অন্তত কারো বিতর্ক নাই, সেটা যে কোনো দলই হোক, তাদেরই বিতর্ক আছে যারা এই দেশের মুক্তিযুদ্ধ মানে, যারা পাকিস্তান ভাঙাকে নিজের বাপ দাদার বাপের হৃদয়ে ভাঙা মনে করে, তাদের জন্য 7ই মার্চ খুব খারাপ লাগতে পারে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সব বামপন্থীরা যতই আওয়ামী লীগের সমালোচনা করুক, করতেই পারে, শাসকদের সমালোচনা তো করবেই, গণতান্ত্রিক অধিকার এটা। কিন্তু 7ই মার্চের ভাষণ নিয়ে আমার ধারণা কারোরই মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষের 7ই মার্চের ভাষণ নিয়ে বিতর্ক নাই। আজকে সেই 7ই মার্চের ভাষণ আপনি বাদ দিয়ে দিলেন। এটা কত বড় অপরাধ তারা করেছে, তারা কত বড় আঘাত করেছে। 32 নম্বরের বাড়িটা যেটা ভেঙেছে, তার চাইতে 100 গুণ বেশি আঘাত করেছে, 100 গুণ আক্রমণ করেছে আমাদের স্বাধীনতার উপরে, মুক্তিযুদ্ধের উপরে 7ই মার্চের ভাষণ পাঠ্যবই থেকে বাদ দেয়। অর্থাৎ বাপের নাম নিল না, কিন্তু বাতিজার নাম নিল। অর্থাৎ স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিছে ইত্যাদি। অথচ 26শে মার্চের কথা, অথচ ডক্টর ইউনূস বলেছে 27 তারিখে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছে। মানে তারাই কিন্তু ঠিক নাই। আর জামাত স্বাধীনতা মানেই না, ওদের নামে আলোচনা করতেই রাজি না। কারণ যারা বিশ্বাস করে বাংলাদেশে জামাত ইসলাম স্বাধীনতা মানে, যারা বিশ্বাস করে চরমনাইয়ের পীর স্বাধীনতা মানে, যারা বিশ্বাস করে হেফাজতে পাকিস্তান স্বাধীনতা মানে, হেফাজতে পাকিস্তান মানে যেটা হেফাজতে ইসলাম। কারণ স্বাধীনতা তারা যদি লেখে হেফাজতে পাকিস্তান, তাহলে তো ধরে ধরে নিয়ে বঙ্গোপসাগরে পাবলিক ফেলে দিবে, যমুনা নদীতে চুয়াবে, বুড়িগঙ্গায় চুয়াবে, মেঘনাতে ফেলে দিবে।
পদ্মায় ফেলে দিবে, তাই ভয়ে তারা হেফাজতে ইসলাম লেখে। কারণ ইসলাম লিখলে একটা সুবিধা আছে, যে নামের সাথে শুধু জহুরুল ইসলাম যদি লেখেন আর পানিতে পড়েন, আপনি যদি বলেন জহুরুল ইসলাম মরলো কেউ আসবে না, বলবেন ইসলাম ডুবলো সবাই চলে আসবে। এটা কমিউনিস্ট পার্টির নেতাদের মুখের কাছে এই গল্প শোনা। তো এরা এই জন্য হেফাজত ইসলাম নেই। এদেরকে যারা স্বাধীনতার দল মনে করে, আমি তাদের সাথে একমত না, এবং এদের সাথে কোনো ঐক্য হতে পারে না, এদের সাথে কোনো প্রকার সমঝোতা হতে পারে না। তারেক রহমান সেটা করেছেন, ক্ষেত্র বিশেষ আওয়ামী লীগ এই ভুলগুলো করেছেন। আওয়ামী লীগ তার খেসারত দিয়েছে, বিএনপিকেও এর খেসারত দিতে হবে। সমস্যা হচ্ছে এটা দুইটাই বড় রাজনৈতিক দল, এই দুইটা বড় রাজনৈতিক দলের অর্থাৎ বড় গাছ যদি পড়ে তাহলে অনেক ক্ষতি হয়ে যায়। এই দুটোই বড় রাজনৈতিক দল, তাদের ভুলে এই দেশের সর্বনাশ গুলো হয়ে যায়। আওয়ামী লীগ তার খেসারত দিয়েছে, সামনে বিএনপি এর খেসারত দিতে হবে। মাঝখান থেকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো বিদেশিদের হাতে তুলে চলে যাবে। আর যেটা কমরেড রুবেল বললেন যে তার মাত্র সপ্তম শ্রেণীতে পড়া সন্তান, যেটা বলছে বাংলাদেশে তেল গ্যাস নাই, ক্ষেত্র বিশেষ তেল গ্যাস ছাড়াও দখল করে। আমরা দেখেছি যে ইউক্রেন তার বন্ধু রাষ্ট্র, সেখানেও আমরা ভেজাল করতে দেখেছি। আর ভেনেজুয়েলা যে শুধুমাত্র তেলের জন্য গেছে তা না, সেখানে আরো কোনো বিষয় ছিল। কারণ হলো যে সেখানে সে চায়নার পক্ষে ছিল, অর্থাৎ চায়নার সাথে তার ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল, যেটা আমেরিকা বরদাস্ত করে না। এটা ছিল অন্যতম কারণ। এটাই তেল গ্যাস ওটা পরে, কারণ তেল গ্যাসের জন্য মধ্যপ্রাচ্য আমেরিকার কম নাই। আমেরিকা এক এক জায়গায় এক এক কারণে এসে তার কাজ করবে। সাম্রাজ্যবাদীরা যার যার সাথে এক এক জায়গায় এক এক কারণে যাবে। বাংলাদেশে তেল নাই, ঠিক আছে, গ্যাসও আছে, ঠিক আছে, তাহলে ভারতে তো তেল নাই, ভারতে তো গ্যাসও নাই, ভারতে কেন ঢুকতে চাইতেছে আমেরিকা? কারণ ভারতে তেল নাই, গ্যাস নাই, সবাই জানে। এটা কিভাবে? ভারতেরই এক নেতা টিভিতে লাইভ এসে বলছিল, যখন ইরাক হামলা করে, আমরা ডুবেল ভাইয়ের সেটা মনে থাকতে পারে, টিভিতে এসে তিনি বলেছিলেন যে আমেরিকা কেন ইরাকে হামলা করেছিল। এই প্রশ্নের জবাবে মার্কিন ব্যক্তি, যে নামটা মনে নেই এখন, তিনি বলেছিলেন যে তেল আছে বলে হামলা করছে। তখন ভারতের নেতাটা বলেছিল আমরা বেঁচে গেছি, ভারতে তেল নাই। কিন্তু আমরা তো এখন কি দেখতেছি, সেই সেই 91 সাল তো নাই, 95 সাল তো নাই, এটা 2024। কারণ সবসময় যে তেলের জন্য গ্যাসের জন্য আসবে তা না, কখনো কখনো ভূমি ভাগ করার জন্য আসবে, কখনো কখনো তার ঘাঁটি করার বেস করার জন্য আসবে। যেমন সেন্ট মার্টিন, আমার অদ্ভুত ব্যাপার, আমার দেশে যেতে আমাকে রেজিস্ট্রেশন করতে হয়, হাস্যকর ব্যাপার। এই সেন্ট মার্টিনে যেতে আমাদেরকে পারমিশন নিতে হবে, আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। অথচ ইয়াবা আনতে চোরাকার ভিতরে পারমিশন লাগে না, ভারত থেকে ফেনসিডিল আনতে পারমিশন লাগে না, বার্মা থেকে মিয়ানমার থেকে ফেনসিডিল আনতে পারমিশন লাগে না। এমনকি আরাকান নাম দিয়েছে তারা আর্মি, আসলে তো তারা আর্মি না, তারা সন্ত্রাসী সংগঠন। আরাকান আর্মি নামের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে এসে নাচে, গান গায়ে, কুদে, অস্ত্র নিয়ে, পোশাক নিয়ে। এখন সার্বভৌমত্ব সমস্যা হয় না, একটুও সমস্যা হয় না। আপনি সবচেয়ে দুঃখজনক যে শীতে কতজন লোক মারা গেল, একটা লোকের সমবেদনা করতে দেখেছেন এই নেতাদের? আপনি দেখেন রংপুরে কতজন লোক মারা গেছে শীতে। এই আধুনিক যুগে কেউ শীতে মারা যেতে পারে? এ দায়ভার কে নেবে? এক হাদির মৃত্যুর জন্য বাংলাদেশের সিনা ফাইটে গেল, সিনা চৌচির হয়ে গেল, তারেক রহমানের কলিজা ফেটে গেল, জামাতের আত্মা ফেটে গেল, কিন্তু এতগুলো লোক শীতে মারা গেল, টু শব্দটি নেই। মনে হয় যে হাদির পাকিবাদীর ছেলে, হাদির জান, আর রংপুরে যারা শীতে মারা গেল তাদের কোনো জান না, এগুলো তেলাপোকার আত্মা। বিষয়টা এরকম। তো এখন আপনি যেটা বললেন যে বামপন্থীরা এখানে নতজানু হলো কিনা, আসলে তারেক রহমান এই মুহূর্তে কুইন বি, আর কুইন বির কাজ কি? কুইন বি কে কেন্দ্র করে এই বি গুলো ঘুরবে, এটাই স্বাভাবিক। এটা বাংলাদেশের মানুষের চরিত্র, রাজনৈতিক চরিত্র কিছুটা। কারণ যারা যখন কিছুদিন আগে দেখলাম যে জামাতের নেতাদের পেছনে বাংলাদেশের আমলা কামলা জামলা সবাই দেখলাম দৌড়াইলো, উপর কেউ প্রকাশ্যে কেউ গোপনে। আমরা এও দেখলাম যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পর্যন্ত জামাতে যোগ দিল। তিনি ধরেই নিয়েছেন যে জামাতে আসতেছে ক্ষমতা। অলি আহমেদের মতো লোক চলে গেল, তার পোলারে নমিনেশন দেয় না দেখে দুঃখে চলে গেল জামাতের সাথে জোটে। আমরা এগুলো দেখতে পেলাম। কিন্তু এখন যে তারেক রহমান আসার পরে তো সব উল্টে গেছে, পাশার দানটা তো উল্টে গেছে। তারেক রহমান আসার পরে মনে করেন যে একটা দলের কাছে এখন দাবা খেলার সাথে যদি তুলনা করি, একটা দলের কুইন আছে, একটা দলের কুইন নাই। তারেক রহমান এখানে কুইন, জামাত এখন নিজে হয়েছে জামাত। শুধু বামপন্থীরাই জানাই, তারেক রহমানকে যেভাবে গালিগালাজ করলো বিএনপিরা, মানে এই জামাতিরা, তারা নিজেরাই গালাগালি করে শুধু শান্তি হয় নাই, তারা হায়ার করে নিয়েছিল চরমনাই পীরকে দিয়ে তারা বিএনপি কে ছেঁচড়া চাঁদাবাজ বলাইছে। তারাও কিন্তু বিএনপির কাছে গিয়েছে। তো সেই জায়গায় বামপন্থীরা আরো দুর্বল সাংগঠনিক ভাবে, অর্থনৈতিক ভাবে। তাদের নিজস্ব ব্যাংক আছে, হাসপাতাল আছে, 6টা ব্যাংক আবার জামাত দখল করছে। কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের কোনো ব্যাংক ট্যাঙ্ক তো কিছুই নাই, নিজেদের চাঁদা দিয়ে চলতে হয় বা অন্যদের কাছে চাঁদা নিয়ে চলতে হয়। সুতরাং তারা কিছুটা নতজানু হইতেই পারে, সৌজন্যতাও থাকতে পারে, যেতেই পারে। জামাতের মতো এত মহাশক্তি দল, যাদের 50 লক্ষ জিহাদি আছে, ভারতকে হামলা করে 25 লাখ প্রকাশ্য, 25 লাখ আন্ডারগ্রাউন্ড, তারা নিজেরা বলেছে যে তারাই যদি তারেক রহমানের দরবারে গিয়ে কেবলাতে গিয়ে ছেড়তে দেয়,
বামপন্থীরা চাইতেই পারে, এটা তাদের ভুল হতে পারে, অন্যায় বলা যাবে না। কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট, কিছু করার নাই, আপনাকে কুইন বিকে কেন্দ্র করে চলতে হবে। আর এখন নতুন ক্যাবলা, আগে ছিল জামাত ক্যাবলা, এখন তারেক রহমান ক্যাবলা হয়ে গেছে। এটা হবে, এটাই স্বাভাবিক। আবার কালকে যদি শুনেন, কালকেই যদি আবার খবর আছে শেখ হাসিনা আসতেছে, তাহলে দেখবেন ক্যাবলা কতগুলো ভেঙে চৌচির হয়ে যায়, কত পত্রিকার ক্যাবলা বদলে যায়। আপনি আপনি পত্রিকাগুলো দেখতেছেন না, তাদের ভাষা কিভাবে দেখেন, মাত্র 6 দিনে বা 1 সপ্তাহে পুরো ভাষা নেগেটিভ পাল্টে গেছে, তাদের বয়ান পাল্টে গেছে, তাদের বক্তব্য, তাদের চেহারা, তাদের রূপ, তাদের কার্টুন আজকাল ছাত্র করে। কয়দিন আগে কিন্তু পুড়ে যাওয়ার ভয় নীরব ছিল, কিন্তু আজকে তারা তারেক রহমানের দরবারে সাজদা দিতেছে, দিবে। এটাই স্বাভাবিক। বাংলাদেশের না, শুধু তৃতীয় বিশ্বের রাজনীতিটাই এমন, মানে নতজানু রাজনীতিটাই এমন। এই দেশের যারা রাজনীতিবিদ, এই ব্যাপারে আবারও কমরেড জসীমউদ্দিন মন্ডল উদাহরণ দিব, যে আসলে বাংলাদেশে কেউই জনপ্রিয় নয়, খোটার জোরে পাঠা গদে। তারা কোনো না কোনো সময় কোনো না কোনো বিদেশি প্রভুর শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, এবং তাদের দেয়া প্রেসক্রিপশনে কাজ করে। যার জন্য তারেক রহমান বাংলাদেশে যখন এসেছে, কেউ কেউ বলে ভারতের সাথে আপোষ করে এসেছে, কেউ কেউ বলে তুরস্কের সাথে আলোচনা করে এসেছে, কেউ কেউ বলে আমেরিকার সাথে আলোচনা করে এসেছে, কেউ কেউ বলে যে সেনাবাহিনীর সাথে আলোচনা করে এসেছে। এখন ধরেই নিয়েছে যে তারেক রহমান এখন ক্ষমতার কাছাকাছি, সুতরাং তার দিকে কেবলা বাংলাদেশের মানুষ করতেই পারে। কিন্তু আবার ঠিক উল্টো হয়ে গেলে উল্টোটাই ঘটবে। জি জি, চমৎকার বলেছেন সাজিদুল হক রুবেল। বাংলাদেশে আইন কানুনের অবস্থাটা কি দেখেন? এই যে জুলাই যোদ্ধা, তথাকথিত জুলাই যোদ্ধা পরিচিত একটি মেয়ে, সকালে তাকে রিমান্ডে দিল, দুপুরে জামিন হলো, বিকালে সে মুক্তি পেয়ে গেল। আনিস আলমগীর কি অপরাধে তিনি জেলে আছেন? কলিমুল্লাহ স্যার কি অপরাধে জেলে আছেন? কত নিরপরাধ মানুষ এরকম জেলে। হ্যাঁ, তো আপনারা এগুলো কি মানুষের সামনে তুলে ধরছেন যে এই অন্যায়, একটা একটা অনাচার যে দেশে চলছে, সেইগুলো ধরেন আপনারই একটা বিকল্প, আপনারা ছাড়া এই মুহূর্তে তো আর কেউ নাইও, সেই অর্থে কি আপনারা এই অন্যায় অনাচার গুলো তুলে ধরতে পারছেন মানুষের সামনে? ধন্যবাদ। অবশ্যই আমরা তুলে ধরবার চেষ্টা করছি। মঞ্জুর হক পান্না ভাই বা সেই রিপোর্টার্স ইউনিটিতে যখন হচ্ছে তাদেরকে প্রথমে মবের শিকার করা হলো, এবং মবের শিকার হওয়ার পর তারাই পুলিশকে ডাক দিল, তারাই 999 ফোন করে পুলিশকে ডাকলো যে এখানে আমাদের উপর হামলা হচ্ছে, সন্ত্রাসী হামলা। পুলিশ আসলো, এসে হচ্ছে মবকে একটু সরিয়ে, মাথায় হাত বুলিয়ে মবের হাত থেকে একটু সরাই দিয়ে তারপর তাদেরকে বললো আপনার নিরাপত্তার জন্য আমাদের সাথে চলেন। তারা নিরাপত্তার জন্য সেই যে গেল, তারা 6-7 মাস পর বাড়ি ফিরলো আর কি। ঠিক আছে, আর তার আগে রুবেল ভাই, তার আগে বা পরে ঘটনা ঘটেছে, কিন্তু এই রকম ঘটনা আরো অনেক জায়গায় ঘটছে। যে যে আরো অনেক জায়গায় ঘটছে। না, আমি আমার অভিজ্ঞতা বলি, আমি বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে আনিস আলমগীরের সাথে, তারপর কলিমুল্লাহ ভাইয়ের সাথে করেছি, তারপর আরেকজনের নাম ভুলে যাচ্ছে, সাংবাদিক, ওনার সাথে করেছি। তো এরকম আপনারাও আমার সাথে করছেন। আবার দেখবেন যে কদিন পর আপনাদের বলতে হতে পারে আমাকে আটকে রেখেছে কেন আর কি। তো আমাদের হয়তো ঘুষ কম, আমরা তো ছোট হচ্ছে মানুষ, তাই হয়তো এখনো কিছুটা নিরাপদে আছি আর কি। কিন্তু এটি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে একটা বড় ধরনের প্রপঞ্চ, যে ইউনূস সাহেব তো এসে খুব সুন্দর ডায়লগ দিচ্ছেন এবং সেটাই বেশিরভাগ মানুষ শুনছে আর কি, যে এখন সবাই মন খুলে কথা বলবেন, মন খুলে সমালোচনা করবেন। তো আমরাও তো দেখলাম যে আমরা যে এটা নিয়ে আন্দোলন করছিলাম দীর্ঘদিন, ডিএস এর বিরুদ্ধে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট উঠে গেল, অনেক কিছু উঠে গেল, এখন তো হচ্ছে গিয়ে সবাই স্বাধীনভাবে কথাবার্তা বলবে। কিন্তু বিষয়টা এখন আরো জটিল হয়ে গেছে, এবং বিষয়টা এখন আরো জটিল শুধু নয়, আরো বিপজ্জনক হয়ে উঠেছে আর কি। বিপজ্জনক হয়ে উঠেছে এখন হচ্ছে যে, আগে তো একটা সিস্টেম আছে যে বুঝলাম আমাকে পুলিশ অ্যারেস্ট করছে, এটা করছে, এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে। এখন আর এরকম কোনো বিষয় নেই, এখন কোনো আইন নাই, এখন কোনো আইনের ধারা নাই আর কি। ফলে হচ্ছে গিয়ে আমাকে কেন গ্রেপ্তার করবে এবং কেন তারা আটকে রাখবে তার কোনো ইয়া নাই। আর অপর দিকে দেখবেন যে আপনি চাঁদাবাজি করতে গেছে, পুলিশ ধরছে, তাকে হাতে নাতে ধরছে পুলিশ। ধানমন্ডি থানার পুলিশ ধরেন, তাদেরকে ধরে নিয়ে আসলো থানাতে, হঠাৎ দেখা গেল সেখানে হান্নান মাসুদ এসে হাজির হবে, হাজির হয়ে তাদেরকে ছাড়াই নিয়ে চলে যাবে।
তারপরে কদিন আগে গুলশান একটা ঘটনা, কি হচ্ছে, জনগণ পিটিয়েছে এনসিপির কিছু নেতাদের। কি করতে গেছে এনসিপি নেতারা? তারা আওয়ামী লীগের নেত্রীকে গ্রেপ্তার করাইতে গেছে আর কি। মানে তারা মনে হয় স্কটল্যান্ড ইয়ার্ড, হ্যাঁ, তারা সব হচ্ছে গিয়ে প্রাইভেট ডিটেকটিভ হয়ে গেছে। তারা খুঁজে খুঁজে ডেভিল খুঁজে তারা ডেভিল অ্যারেস্ট করে দিয়েছে। ডেভিল হান্টার তো অপারেশন হচ্ছে ওমায়, আপনি কি বলেন? বাংলাদেশে এখন আর কি। এই যে পরশুদিন না তার আগের দিন প্রকাশ্য পুলিশকে হত্যা করেছে সেই কথা থানায় গিয়ে হ্যাঁ, বলে মাহাদি হাসান নামে একটি ছেলে, মাহাদি হাসান নামে একটি ছেলে, সে একেবারে বীর দর্পে বললো যে আমরা পুলিশকে পুড়িয়ে মেরেছি এবং আমরা থানাকে লুট করেছি, থানাকে আগুন লাগাইছি ইত্যাদি বিষয় তারা বললো আর কি। বলবার পর আবার দেখলাম সেই ছেলে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে, সে স্লিপ অফ টাঙে এসব কথাবার্তা বলছে। এখন স্লিপ অফ টাঙে বলুক আর হচ্ছে ভেতর থেকে বলুক আর যে কারণেই বলে থাকুক কিনা, এই যে তাকে গ্রেপ্তার করলো, তাকে ছেড়ে দিল, বা এই যে সুরভি মেয়েটাকে গ্রেপ্তারই কেন করলো, করার পর তার রিমান্ডই বা কেন দিল, আবার তার রিমান্ড থেকে তাকে ছেড়ে দিল, আবার তাকে মুক্তিও দিয়ে দিল, এই যে সস্তা হয়ে গেল। অর্থাৎ দেশে বারবার নানাভাবে প্রমাণ করছে হচ্ছে এই সরকার যে দেশে এখন হচ্ছে কি অ্যাবসলিউটলি মবক্রেসি চলতেছে, অ্যাবসলিউটলি দেশ এখন মবের শাসনে চলতেছে। অর্থাৎ আইনের শাসন তো চলতেছে না, আইন শৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করতেছে হলো মব যেদিকে তৈরি হবে। এবং একটা সোশ্যাল মিডিয়া মব আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখান থেকে মক ট্রায়াল যেটা হবে সেইটা অনুযায়ী যখন হচ্ছে রাস্তায় একটু মানুষ আসবে, 10 জন 20 জন 30 জন আসবে, তখনই করবো। যেমন এখন আমি একটা কথা সেদিনও বলছি এক জায়গায় যে হ্যাঁ, শেষ পর্যন্ত বেশ ভালো, কিশোরগঞ্জে ফজলুর রহমানকে নমিনেশন দিল তারা, কিন্তু এই যে তাকে মাত্র তার বাসার সামনে 20-25 জন গেল, 20-25 জন মানুষ গিয়ে হইচই করলো, বিএনপি তাকে কিন্তু শাস্তি দিয়ে দিল, বহিষ্কার করে রাখলো। বিএনপি বহিষ্কার করতেছে, চাঁদাবাজি করে, যারা লুটতরাজ করতেছে, যাদের বিরুদ্ধে কমপ্লেন পাওয়া যাচ্ছে তাদেরকে বহিষ্কার করে, 6-7 হাজার লোককে বিএনপি সময়কালে বহিষ্কার করছে, তার সাথে এই ভদ্রলোকটাকে বহিষ্কার করছে। ঠিক আছে, কি অপরাধ ছিল তার অপরাধের জায়গাগুলো ছিল এই যে বিষয়টি বললেন আমাদের হচ্ছে সুলতানা কামাল, যে সুলতানা রহমান, যে এই যে ঘটনাগুলো, হ্যাঁ, ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে বামপন্থীরাও শুধু নয়, আরো অনেক মানুষ নানাভাবেই, সাধারণ মানুষ কিন্তু হচ্ছে মানে প্রতিবাদ উচ্চারণ করছে। এবং আমি মাঝে মাঝে একটু ভয় পাই যে ধরেন হচ্ছে সাধারণ মানুষের ক্রীড়া প্রতিক্রিয়া, ধরেন আমার বাসার সামনে একজন চায়ের দোকানদার আছে, সে যে মাঝে মাঝে যে প্রতিবাদ উচ্চারণ করে, আমি তো এখনই বোধহয় দোকানটা ভেঙে ফেলবে। ঠিক আছে, কিন্তু না, সে প্রতিবাদ করছে। একজন রিক্সা চালকও আমাকে বলতেছে, ভাই ভাবসাব দেখে মনে হয় ভারত ছাড়া আর আমার কোনো শত্রু নাই। আমি বললাম তাই তো নাই তো, আমি তো তাই দেখতেছি, পত্রিকায় তাই লিখছি। ভারতে কি করবে? ঠিক আছে, জুজু দেখায় এখন আমাদের 12টা বাজাচ্ছে, আমাদেরকে গাল গপ্প শোনাচ্ছে আর কি, গপ্প শোনায় আমাদেরকে ভুলায় রাখতে চায়, বুঝছেন ভাই? আমাদের হ্যাঁ, ভুলায় রাখতে চায়, ভারতের জুজু দেখে আমাদেরকে ভুলায় রাখতে চাচ্ছে আর কি। এরকম ভাবে নানান রকম সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে। এই যে ধরুন দেখেন হচ্ছে এই যে রবিচন্দ্র দাশগুপ্ত, তাকে পুড়িয়ে মারা হলো। এই রবিচন্দ্র দাশগুপ্তকে যে পুড়িয়ে মারা হলো ময়মনসিং এর ভালুকায়, সেখানে তো হচ্ছে গিয়ে এই ঘটনাটি নিয়ে বাংলাদেশে দীপুচন্দ্র দাস, আজকে আবার দেখলাম সিরাজগঞ্জে একজন মারা গেছে, সনাতনী, তিনি মারা গেছেন, তাকে লাশ তার সৎকার করতে দিবে না। সো পরিবারের লোকজন সেই লাশ নিয়ে উপজেলা কমপ্লেক্সে গিয়ে হাজির হয়েছে, এখন তারা এই লাশ নিয়ে কি করবে জানি না। সিরাজগঞ্জের এই ঘটনাটা দেখেছেন কিনা? না, এটা আমি এখনো দেখিনি, আমরা দেখে নেব। তবে আপনি জানেন দীপুচন্দ্র দাসেরটা দেখেন যে তাকে নিয়ে বামপন্থীরাই একদম সেই ফ্যাক্টরিতেও গেল, সেই ফ্যাক্টরির সামনেও মানববন্ধন করলো, ঢাকা শহরে প্রোগ্রাম করলো, বাট এটা নিয়ে হচ্ছে গিয়ে মিডিয়া বলেন সেই রকম কোনো ভাইব বা হাইপ উঠাইতে দিল না আর কি। বরঞ্চ এটার প্রতিক্রিয়া ভারত হচ্ছে গিয়ে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দিল। এবং ভারত আইপিএল থেকে বাদ দেওয়ার সময় যেই জঙ্গি গোষ্ঠী হুমকি দিয়েছিলেন মুস্তাফিজের উপরে,
সেই জঙ্গি গোষ্ঠীর সেই হুমকির মধ্যে তারা রেফারেন্স হিসাবে কিন্তু দীপুচন্দ্র দাসের কথা বলছিল। ফলে দেখা গেল যে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডটা আরো আন্ডারমাইন হয়ে গেল। আন্ডারমাইন হয়ে নিয়ে ক্রিকেট নিয়ে এক বিশাল রাজনীতি শুরু হয়ে গেছে। T20 ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে হচ্ছে বাংলাদেশের খেলা এখন অনিশ্চিত হয়ে উঠছে আর কি। মানে এতকাল আমরা পাকিস্তান ভারতের একটা বৈরী সম্পর্ক দেখলাম এবং সেই তাদের রাজনৈতিক বৈরী সম্পর্কটা ক্রিকেটের মাঠে গড়াইতো। এখন বাংলাদেশও ক্রিকেটের মাঠে সেটা গড়ানোর চেষ্টা করতেছে। তো হঠাৎ করে আসিফ নজরুলকে দেখলাম ব্যাপক বিপ্লবী বক্তৃতা দিচ্ছে, সে আবার ভারতের বিরুদ্ধে। একবার তো সে দিয়েছিল 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এখন আপাতত ওইটাতে সে গোল খায়। এখন হচ্ছে মোস্তাফিজকে ইস্যু করে সে আবার একটা মাঠ গরম করবার চেষ্টা সে করছে আর কি। আবার হাততালিও পাচ্ছে, তার এই সমস্ত কথাবার্তা হাততালি পায়। তাদের কথাগুলো আবার বোঝে মানুষ আর কি, তাদের এসব মিথ্যা কথাগুলো বা চটকদার কথাগুলো মানুষ বোঝে, কিন্তু আমাদের বামপন্থীর সরল কথাগুলো তো আপনিই বুঝবেন না, মানুষ আর কি বুঝবে। সেই মাথার দশা পেতে দেবে। আর মানুষ কিভাবে বুঝবে? সাজিদুল হক রুবেল, আপনি সুলতানা কামালের নাম যদিও ভুল করে বলেছিলেন আমার নাম বলতে গিয়ে, তবু আমার জানতে ইচ্ছা হচ্ছে সুলতানা কামাল এখন কোথায় আছেন? তার কোনো বক্তৃতা, কোনো বিবৃতি কিছুই তো দেখি না। শেখ ফরিদ বলুন তো। এটাই তো যে কথাটা বললেন। আপনার মতোই আছি, আপনার মতো আমারও অজানা যে উনি সম্ভবত অসুস্থ। উনি বয়স তার অনেক, বয়স তার এখন তো অনেক, এবং তাই কি নাকি তার আইন ও সালিশ কেন্দ্র, তার এগুলো কি কোনো মানবাধিকার সংক্রান্ত কোনো কাজ এখন আর করে শেখ ফরিদ? আমি অবশ্য মাঝখানে তাদের একটা রিপোর্ট দেখেছিলাম, তারা যেরকম অপরাধ বিষয়ক মান্থলি কিছু হিসাব নিকাশ বের করতো না, ওটা একটা দেখেছিলাম। কিন্তু সুলতানা কামালের কোনো বক্তব্য মেলা দিন ধরে দেখি, এই সরকার আসার পরে দেখিনি তো বোধহয়। আমাদের প্রিয় কমরেড সুলতানা কামালকে এই সরকারের কোনো সুবিধাও নেন নাই, এই সরকারের দ্বারা তিনি প্রশংসিতও হন নাই, আবার এই সরকারের বিরুদ্ধেও তিনি হচ্ছে তেমনটা সরব হতে আমরা দেখি নাই। তবে এই সময়কালে তিনি শারীরিক মানসিক ভাবে খুবই সুস্থ না। তিনি দেখি শেখ ফরিদ কি বলেন। জি, শেখ ফরিদ তো আরো খবর কম জানে, আমার চেয়েও কম জানে। এটা ঠিক, আমি তার থেকে খবর কম জানি ব্যক্তিগত, কিন্তু আমারও দুঃখ লাগে আপনার মতে। জি, আমারও দুঃখ লাগে যে তিনি এত প্রতিবাদী মানুষ, অন্তত অসুস্থ থাকলে একটা বিবৃতি লিখে তো পত্রিকা অফিসে পাঠাইতে পারেন, সেটা আমরা দেখতেছি না। এটা দুঃখজনক। আমরা তাকে নিয়ে আমরা আন্দোলন করেছি, আমরাও যে কোনো মানবাধিকার প্রসঙ্গে তাকে নিয়ে আসতাম, তিনি আমাদের গর্ব ছিলেন। কিন্তু হঠাৎ করেই দেখলাম যে 5ই আগস্টের পরে তাকে খুঁজে পাওয়া যায় না, দুই একটা বিবৃতি দিতে দেখা যায়, যেটা আগে তাকে আমরা ঘন ঘন দেখতাম, আমরা তাকে কাছে পেতাম। যে মানবাধিকার প্রশ্নে, নারী অধিকার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বাক স্বাধীনতা প্রশ্নে ডাকলেই তাকে পাওয়া যেত, এখন আর পাওয়া যাচ্ছে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য বলা চলে। কেন তিনি নীরব, রহস্যজনক মনে হয়। আবার অসুস্থ যদি হয়ে থাকেন তো লিখিত বিবৃতি দিলেও আমরা নিজেদেরকে তৃপ্ত মনে করতাম বা ভাবতাম যে তিনি অসুস্থ, বিবৃতি লিখিত। জুলাই আন্দোলনে অনেক সক্রিয় ছিলেন তিনি, সেটাই তো বলতেছি, তখন তিনি সক্রিয় থাকলেন, এখন কোন জুলাই আন্দোলনে আমাদের মতোই ছিলেন তিনি, তার অবস্থান থেকে তিনি ছিলেন, কিন্তু তার বয়সের কারণে সেই সময় তিনি খুব প্রতিদিন বা অন্য সময় যেভাবে তিনি বেরোতেন সেভাবে তিনি বেরোতে পারেন নাই আর কি। সে শুধু জুলাই আন্দোলন না, 22-23-24 সাল থেকেই তিনি। মাঝখানে আমি যোগাযোগ করেছিলাম, তখন উনি লন্ডনে ছিলেন, তারপরে দেশে ফিরেছেন। তো যেটা বুঝলাম, যেটা আমাকে জানানো হলো, উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এখন আপাতত কথা বলবেন না। হতে পারে এটা এক্সকিউজ হতে পারে, কারণ কলিমুল্লাহ স্যার যেভাবে ডক্টর ইউনূসের প্রশংসা করতেন, তাকেই যদি জেলে তুলে, যখনই তিনি তার পাসপোর্টের কথাটা ফাঁস করে দিয়েছেন, যখনই তিনি তার দুই বিবির কথা বলছেন, যে একটা ভারতের বিবি ছিল আর একটা হলো রাশিয়ার বিবি। আর কি অদ্ভুত ব্যাপার দেখেন, বাংলাদেশের মৌলবাদীদের কত দুর্ভাগ্য যে সারা জীবন তারা ভারত এবং রাশিয়ার বিরোধিতা করে আসলো, আজকে রাশিয়ার ভারতের জামাই হলো তাদের পীর সাহেব, ঠিক আছে। এবং আরো অদ্ভুত ব্যাপার, বেনামাজি লোক। তার সব মজার বিষয়, তিনি অনেকে দুষ্ট লোকেরা কেউ তাকে নাস্তিক বলে, কেউ তাকে বলে যে তিনি ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়েছিলেন, সেটা অন্য বিষয়। আরেকটা প্রসঙ্গে একটু বলতে চাই, যে আসিফ নজরুলের কথা তিনি তুললেন। অনেকে আবার আসিফ নজরুল ইদানি অন্য নামে ডাকে, আসিফ স্যারের জায়গায় সার ডাকে। অবশ্যই এই সার ডাকার পক্ষে আমি না, কারণ আমাদের জাফর ইকবাল স্যারকে নিয়ে এটা প্রথম শুরু করে। কিন্তু দুর্ভাগ্য দেখেন, এই জামাতিরা আওয়ামী লীগের লোক মরলে পুলিশ বলে আলহামদুলিল্লাহ বলতো, এখন জামাতের লোক মরলে আলহামদুলিল্লাহ বললে, মানে জামাতের যে কোনো নেতা কর্মী শিবিরের লোক মরলে আলহামদুলিল্লাহ বললে।
আর এইদিকে দেখবেন আপনি এই আসিফ সারকে এখন সার বলা শুরু করছে দুষ্ট লোকেরা। এই আসিফ সার এত বড় প্রতিবাদী, তে বলুক না যে ভারত থেকে আমরা চাল আনবো না। আসিফ সাররা এত প্রতিবাদী, এই জামাতেরা এত প্রতিবাদী, বলুক না তারা আমরা ক্রিকেট তো খেলবোই না, ক্রিকেট তো খেলবোই না, আমরা তোমাদের টিভি দেখবো না, ইউটিউবে ব্যান করে দেবো, বলুক যে ইউটিউবে দেখা যাবে না। তার চেয়ে বড় কথা, আসিফ স্যার এবং ডক্টর ইউনূস এবং জামাতের আমির এমনকি তারেক রহমান সহ তাদের যদি মুরদে কোলায় তো বলুক যে আমরা বাংলাদেশে আইপিএল বন্ধ করে দেবো, আইপিএল নিয়ে জুয়াও খেলতে পারবে না। দেখি আইপিএল নিয়ে জুয়া খেলাটা ঠেকান দেখি। বাংলাদেশের অলি গলিতে এখন আইপিএল এর জুয়া চলে। আইপিএল বন্ধ করে দিতে পারছেন টিভিতে, কিন্তু আইপিএল এর জুয়া কিন্তু বন্ধ করতে পারবেন না। পারলে সেটা করে আসিফ নজরুল সার দেখাক বা জামাতের শফিক দেখাক বা যে কেউ, এটা যারা এখন তথাকথিত এনজিওগ্রাম সরকার বলেন, আদম ব্যাপারী সরকার বলেন, বা এলিয়েন সরকার বলেন, বা খলিলুর রহমান রজার রহমানের সরকার বলেন, বা আলী রিয়াজের সরকার বলেন, তাদের বলেন একটু ভারতের আইপিএল নিয়ে যেন বাংলাদেশে জোয়া না খেলে, আর ভারত থেকে চাল ডাল কাঁচামরিচ আনা বন্ধ করে। তারা যেমন বলছে না যে ক্রিকেট খেলা ভারতে খেলবো না, এখন কোথায় শ্রীলঙ্কা নিতে হবে, দুবাই নিতে হবে, তারা চাল ডাল নুন তেল গুলো সিঙ্গাপুর আর দুবাই আর সৌদি আরব থেকে কিনে আনুক, ভারতকে তারা তালাক দেয়। এরা তো সারাদিন ভারতের গিলা খাইতে চায়। এই দেশের মানুষ এত উদ্ভট, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে যে ভারতের পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলবে, মানে এইরকম উদ্ভট কথা আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলে। আমি বুঝতে পারি না, বিশ্ববিদ্যালয়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি না বলে আমার জীবনে কত দুঃখ ছিল, বুকের উপরে মনে করেন যে 20 মনোজনের পাথর ছিল। কিন্তু এখন যে কত আরাম পাই এই গত 17 মাসে, 2024 সালের পরে থেকে, বিশ্বাস করেন এই দুঃখটা আমার বাদ হয়ে গেছে। এই আন্দোলনের একটাই ফায়দা হয়েছে যে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই, এত মেধা ছিল না, এটাই আমার দুঃখটা, আমার বুক থেকে পাথরটা আমার এই তো জগৎ লজ্জা লাগে যে কি বলে না বলে, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার লজ্জা লাগে যে জি এটাই আসলো। যাই হোক, আমি শেষ করব। আজকে যেই তারেক রহমানের সঙ্গে যেই সৌজন্যতা বিনিময় বলেন, মত বিনিময় বলেন হয়েছে, সেখান থেকে আমি একটি খবর পেলাম, মানে ক্যামেরার বাইরে তাদের যতটুকু আলাপ আলোচনা হয়েছে, সেখানে এই বাম জোট তারা তাকে প্রশ্ন করেছে তাদেরকে বিরোধী দলের ভূমিকা পালন করতে দেয়া হবে কিনা। জামাতের সঙ্গে সরকারের মানে ধরেই নেওয়া হচ্ছে যে বিএনপি সরকারে, সেক্ষেত্রে জামায়াতের সঙ্গে যদি তারা সরকার গঠন, মানে জামায়াতকে নিয়ে যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে বাম জোট বিরোধী দলের ভূমিকাটি পালন করতে পারবে কিনা। সেক্ষেত্রে তারেক রহমান বলেছেন অবশ্যই আপনারা পারবেন। সাজিদুল হক রুবেল, আমি এরকম একটি ওখানে বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে আমি শুনেছি কথাটি। আপনার সৌভাগ্য আপনি শুনেছেন, আমার দুর্ভাগ্য আমি শুনি নাই। তবে আমি আমার পারসেপশন থেকে যেটা বলছি যে নিশ্চিত যে বিএনপির সাথে এখন আমার সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছি। এখন বিএনপিও নির্বাচনপন্থী একটি রাজনৈতিক দল, আমরাও নির্বাচনপন্থী রাজনৈতিক দল। জামাত যদিও তলে তলে নির্বাচনপন্থী না, সে চায় হচ্ছে নির্বাচনটা বানচাল হয়ে যাক এবং তাদের এই যে ইউনুসীয় সরকার এটা যেন আরো বহুকাল যায় আর কি। তো এই প্রশ্নে হচ্ছে গিয়ে আমাদের অনেকটা কাছাকাছি ভাব রয়েছে, যদিও আমরা নির্বাচনী জোট বা নির্বাচনী আসন ভাগাভাগির তীব্র বিরোধী। তবে হ্যাঁ, যদি জাতীয় সরকার গঠন করেন হচ্ছে বিএনপি জামাত ইসলামকে নিয়ে, তখন তো হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই বিরোধী দল হিসেবে রাজপথে আমাদের লড়াইটা চালায় যাব। সেই কথাই হয়তো আমাদের নেতৃবৃন্দ তাদেরকে বলেছে। আমরা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবো কি পারবো না তা নির্ধারণ করবার কেউ তারেক রহমান নয়, ঠিক আছে? আচ্ছা, সেটা নির্ধারণ করবার মালিক তারেক রহমান না, ঠিক আছে? সে বিরোধী দলের ভূমিকা আমরা পালন করে এসেছি, তার বাবার সময় পালন করে এসেছি, জেনারেল জিয়ার সময় পালন করে এসেছি, এবং জেনারেল জিয়ার সময় আমার নেতা কমরেড ফরাদকে তো হাত করা বেঁধে জেলখানায় নিয়ে গিয়েছিলেন, কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেছিলেন জেনারেল জিয়া। তো আমরা কেন সেই নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি, আজকে আপনারা আওয়ামী লীগ মাত্র অল্প কয়েকদিন নিষিদ্ধ, তাতেই দম বেরিয়ে গেছে। আমরা সেই পাকিস্তান আমলের দীর্ঘ 23টা বছর আমরা নিষিদ্ধ পার্টি ছিলাম, ঠিক আছে? জেনারেল জিয়া, জেনারেল এরশাদ সবাই আমাদের নিষিদ্ধ করেছে। বলে হচ্ছে নিষিদ্ধ রাজনীতি কেমনে করতে হয় একটু আমাদের কাছে শেখা দরকার সবাই। শেখ ফরিদ বলেন তারেক রহমান ইজ নোবডি যে আমাকে পারমিট করবে আমি বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবো কি পারবো না, ঠিক আছে? বাংলাদেশের জনগণ এবং আমরা আমাদের যেটা দায়িত্ব সেটা আমরা পালন করি। এই বিষয়ে আপনার শেষ মন্তব্যটি জানতে চাই।
আমার মন্তব্য এটা ঠিক যে যদি তারেক রহমানের কথায় বামপন্থীরা বিরোধী দলের দায়িত্ব পালন করে, সেটা বামপন্থীদের জন্য দুর্ভাগ্যজনক হবে, জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে। তবে যেহেতু তিনি পরিষ্কার করেই দিলেন যে বিরোধী দলে বামপন্থীরা থাকবে কিনা, তারেক রহমান বা এই তথাকথিত সরকার সেটা কৈফিয়ত তাদের কাছে তারা কৈফিয়ত দিবে না, এটা ভালো কথা। এটা বাস্তব হলে আমরাও খুশি হবো, অবশ্যই খুশি হবো, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার যা মনে হয়, জামাত, আমি বুঝতে পারলাম না যে জামাত আর বিএনপি জাতীয় সরকার গঠন করবে, মানে কি মজার জিনিস যে মানে মিলকে ঝুলকে, মানে আগেই তারা মানে গাছে কাঁঠাল গোফে তেল তাদের দিতে দেন, দেখতে থাকেন কি ঘটে। বাংলাদেশের মানুষ কিন্তু ওই মাটির মতো, বাংলাদেশের মাটি কিন্তু অত ভালো না। বাংলাদেশের মাটি কিন্তু চৈত্র মাসে একরকম হয়, আর বর্ষাকালে কিন্তু আরেক রকম হয়। বর্ষাকালে আপনি যখন পা রাখবেন কোমর পর্যন্ত ঢুকে যাবেন কেদর মধ্যে, মানে আমরা কেদো বলি, মানে কাদাকে, মানে আমরা বেদর বলি, কাদা বলি জামালপুরে ভাষা। আবার ওই মাটি কিন্তু যখন পানিটা চলে যায়, শীতকালের পরে যখন একটু একটু রোদ আসে না, এমন শক্ত হয় সেখানে কোদাল চলে না। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু তাই, জামাত আর বিএনপি মিলা বাংলাদেশের জাতীয় সরকার গঠন করবে, আর বাংলাদেশের মানুষ ফেল ফেল করে কটকটি খাবে আর তাকায় তাকায় দেখবে। এটা যদি তারা মনে করে তাহলে তার কিছু করার নাই। দেখা যাক কি হয়, কি হয় দেখা যাক। শুনেন, এরা এতই ভীত যে মানে আওয়ামী লীগকে তো ভয় পাই, নৌকা মার্কা তো ভয় পাই, বামপন্থী যারা জামানত হারাবে জানে, তারপরে তাদের ইলেকশন করতে দেয় না। তো এদের যে এই যে যে ভয়, ভূতের ভয়, এই ভূতের ভয়ে ওরা নিজেরাই হার্ট ফেল করবে। ওই অতনালী আদেশে না এরা চাল চালায় ক্ষমতায় যাবে, জামাত আর বিএনপি মিলে দেশ শাসন করবে। এই স্বাধীনতা বিরোধীরা আজকে 32 নম্বর ভাঙছে, কালকে 7ই মার্চের ভাষণ বাদ দিয়ে দিয়েছে, পরশুদিন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলায় পাক সার জমিন সাতবাদ গাওয়া হবে আমাদের। আমরা বুঝি পাক সার জমিন সাতবাদ গাওয়ার জন্য বসে আছি না, আমরা তো পাগল হয়েছি না, এত পাগল আমরা হইনি। দেখা যাক কি হয় সামনে, অপেক্ষা করেন। বললাম তো, বাংলাদেশের জনগণ যে কোনো সময় কাদামাটি হয়ে যেতে পারে, একেবারে নরম দোআঁশ মাটি হয়ে যেতে পারে, যে কোনো সময় ক্ষেতের ঢেলের মতো শক্ত হয়ে যেতে পারে। অপেক্ষা করেন, দেখেন কি হয়। 12 তারিখ যেতে দেন না, কোথাকার পানি কোথায় গড়ায়, গঙ্গার পানি কোথায় যায়, পদ্মার পানি কোথায় যায়, কোথাকার পানি কোথায় যায় দেখতে থাকেন। আর আমার ধারণা বামপন্থীরা শেষ মুহূর্তে নির্বাচনে কমিউনিস্ট পার্টি অংশগ্রহণ করবে না।